আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারত থেকে বুধবার আসছে ২০ লাখ ডোজ করোনার টিকা। আরও অনেক উৎপাদনকারীর সাথে যোগাযোগ চলছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সংসদের একাদশ অধিবেশন শুরু। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্রশংসা। সিরাজগঞ্জে বিএনপির কাউন্সিলর তরিকুল হত্যা, একজন গ্রেফতার, লাপাত্তা প্রধান আসামির শাহাদাত। রাজনৈতিক পরিচয় অপরাধীদের ছাড় নয়, বলেছেন কাদের। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক কাল ক্ষেপণের কৌশল নিতে পারে মিয়ানমার, মনে করেন বিশেষজ্ঞরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বুধবার ভারত থেকে করোনার ২০ লাখ ডোজ টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ভারত সরকারের দেয়া উপহার হিসেবে প্রথম চালানে আসছে এ টিকা। অক্সফোর্ডের টিকা ২১ থেকে ২৬ তারিখের মধ্যে আসবে বলেও জানান তিনি। এটা দিচ্ছে থেকে 2 বিলিয়ন ডোজ। এটা এসে পৌঁছানোর কথা 20 তারিখে। এগুলো আইনি যা ব্যবস্থা নেওয়া সবগুলো নেওয়া হচ্ছে, আইন মেনেই সবকিছু করা হচ্ছে। ঠিক আছে, আর এটা দিচ্ছে ভারত সরকারের গিফট। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ভারত থেকে ভ্যাকসিন উৎপাদনকারী অনেকের সাথে যোগাযোগ চলছে। সেরামের টিকা সবচেয়ে কম দামে পাওয়া গেছে এবং এর কার্যকারিতা ভালো বলে মনে করেন তিনি। বেসরকারিভাবে কেউ করোনার টিকা আনলে সেটার দামও সরকার ঠিক করে দেবে বলেও জানান মন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এবারের অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জবাব দেন করোনার টিকা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের। জানান, $4 করে কেনা টিকার সাথে $1 বাড়তি রাখা হবে সংরক্ষণ ও সারা দেশে পৌঁছানোর খরচ হিসেবে। আমরা যা আশা করছি যে আগামী 25-26 তারিখে ফার্স্ট লট অফ ভ্যাকসিন আমরা প্রথম লট আমরা পেয়ে যাব। আমরা ভ্যাকসিন অন্য দেশ যে তৈরি করছে, অর্থাৎ যারা পটেনশিয়াল ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার, সকলের সাথে আমাদের আলোচনা হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জাহিদ মালিক। 42,000 লোক আমরা ট্রেন করছি যারা ভ্যাকসিন দিবে সারা বাংলাদেশে। আমরা স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করছি, আমাদের আছে, আমরা সেটাকে বাড়িয়েছি। কোল্ড বক্স আমরা আরও নতুন করে আরও নিয়েছি। যা যা কিছু লাগে সেই কর্মীরা, তাদের জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। 18 বছরের নিচে কাউকে টিকা দেয়া হবে না। আবারও উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সতর্ক নজর থাকবে পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে। হাসপাতালে বা ডায়াগনোস সেন্টার, সেখানেই টিকা দেওয়ার ব্যবস্থা এখন ঢাকা শহরে যেগুলো করা হয়েছে 300-রও অধিক। আমরা অন্য দেশের লক্ষ্য করছি কি হচ্ছে, কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। তো কাজেই তাকে যদি সেবা দিতে হয় তাহলে হাসপাতালের কাছে থাকলে, হাসপাতালে থাকলে বেটার হবে। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা আমরা দিতে পারবো। কাজেই সরকার যখন টিকা বিনামূল্যে দিচ্ছে তাহলে তাদের সেবাটাও তো সরকার দিবে। বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন আনার এবং দেওয়ার অনুমতি দিব, আমরা দামও নির্ধারণ করে দিব। নীতিমালা ফাইনাল করে দিয়ে দেওয়া হবে এবং সেই নীতিমালা অনুযায়ী তাদেরকে প্রাইভেট সেক্টর ভ্যাকসিন দিবে। প্রথম ধাপে ঢাকা এবং সারা দেশে সাংবাদিকরা করোনার টিকা পাবেন বলেও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। এদিকে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যে কোনো টিকায় কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে এ নিয়ে ভিত্তিহীন বা তথ্য বা গুজব রটালে তা আত্মঘাতী হবে। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে কোভিড-19 স্বাস্থ্য বুলেটিন 2020 এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় করোনা মোকাবিলায় সরকারের নানা সাফল্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে আইইডিসিআর এর উপদেষ্টা মুশতাক হোসেন বলেন, করোনার সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে দেশে ভ্যাকসিন উৎপাদনের বিকল্প নেই। দেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান টিকা উৎপাদন করতে পারে এবং সেটাই করতে হবে, কারণ এত টিকা আমরা বাইরে থেকে আনতে পারবো না।
এই আমাদের নিজেদেরকেই টিকা উৎপাদন করতে হবে, সে বিষয়ে যোগাযোগ হচ্ছে, আশা করি যোগাযোগগুলো সফল হবে। ভারতে করোনার টিকা নেয়া স্বাস্থ্যকর্মীদের মধ্যে কয়েকজনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আরসলান। এটা নিয়ে এত সন্ত্রস্ত হবার কিছু নেই। দু একটি ক্ষেত্রে যদি হয়ও একটা আমাদের যেমন অ্যালার্জি হয় এরকম ধরনের অ্যালার্জি হবে এবং সামান্য ওষুধে সেরে যাবে। প্রাণঘাতী হওয়ার কোনো সম্ভাবনা নাই। সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন দেয়া নিয়ে অনীহা দূর করতে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান ইকবাল আরসলান। প্রাণঘাতী হওয়ার কোনো সম্ভাবনা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর সময় উপযোগী পদক্ষেপে করোনা মোকাবেলায় বাংলাদেশের সফলতা বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় বৈশ্বিক স্থবিরতার মধ্যেও রপ্তানি বৃদ্ধি, অভ্যন্তরীণ বাজার তৈরি, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ধরে রাখা, কৃষি ও শিল্প উৎপাদন অব্যাহত রেখে অর্থনীতি সচল রাখা সম্ভব হয়েছে বলেও সংসদে দেয়া ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি। এছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নির্মূলে দলমতের পার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে শুরু হয় একাদশ জাতীয় সংসদের 11তম অধিবেশন। অধিবেশনের শুরুতে সাবেক ডেপুটি স্পিকার, মন্ত্রী, বেশ কয়েকজন সংসদ সদস্য সহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করা হয়। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এরপর বছরের প্রথম অধিবেশনের নিয়ম অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বক্তব্যে রাষ্ট্রপতি করোনা মোকাবেলায় সরকারের সফলতায় সন্তোষ প্রকাশ করেন। কোভিড-19 জনিত প্যান্ডামিকের সফল মোকাবেলা, অর্থনীতির পুনরুজ্জীবন এবং জীবনমান সচল রাখার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ব্লুমবার্গ প্রণীত কোভিড-19 সহনশীল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এবং বিশ্বে 20তম স্থান অর্জন করেছে। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধীর, প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের জন্য এই অর্জন সম্ভব হয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় বিরোধী দলের গঠনমূলক ভূমিকার পাশাপাশি জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গণতন্ত্রায়ন, সুশাসন ও নিরবচ্ছিন্ন আর্থসামাজিক উন্নয়নের সকল রাজনৈতিক দল, শ্রেণী ও পেশা নির্বিশেষে ঐক্যমত গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি উদ্যত আহ্বান জানাই। স্বচ্ছতা, জবাবদিহি, পরমত সহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। এছাড়া নারী শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের শক্ত পদক্ষেপের পাশাপাশি আইন সংস্কার সহ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের ভূমিকার প্রশংসাও করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক জানিয়েছেন, আগামী 26 মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। এজন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেয়া হবে খসড়া তালিকা। একই সাথে সহযোগী মুক্তিযোদ্ধার তালিকা দেওয়ার কথাও ভাবছে সরকার। রাজধানীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সেবা সপ্তাহের অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের শতভাগ সেবা এখন ডিজিটালাইজেশনের মাধ্যমে দেয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে মুক্তিযোদ্ধা ভাতাও সরাসরি তাদের মোবাইলে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। রাজাকারদের তালিকা প্রকাশের বিষয়ে মন্ত্রী বলেন, তালিকা প্রকাশের জন্য আইন পাশ করতে হবে, এজন্য আইনটি সংসদে তোলা হবে বলেও জানান তিনি। নাম বা স্বীকৃতি শতভাগ নিশ্চিত হয়েছে, সেগুলো আমরা ইনশাল্লাহ মহান আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চে সেটা প্রকাশ করব। সব কিছু মিলিয়ে আমরা আশা করছি যে 2 লক্ষের নিচেই সেটা থাকবে, যেটা ইতিমধ্যে অনেক বেশি হয়েছিল। ইতিমধ্যে বহু মুক্তিযুদ্ধ যারা যাচাই বাছাই টিকে নাই, হয়তো সহযোগিতা করেছে। প্রকৃত মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুসারে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত নয়। তবে আমাদের একটা পরিকল্পনা আছে, এগুলো শেষ হলে আমরা হয়তো সহযোগী মুক্তিযোদ্ধাদের তালিকা করা যায় কিনা সেই বিষয়ে ভেবে দেখব। এবং সিরাজগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে আসামি স্বপন ব্যাপারীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী। তবে প্রধান আসামি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার রাতে নিহত তরিকুলের ছেলে ইকরামুল হাসান হৃদয় বাদী হয়ে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেন, তার ৩ ভাই ও 2 ছেলে সহ ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পৌর নির্বাচনকে ঘিরে একজন কাউন্সিলর মৃত্যুতে দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় থাকলেও কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি ভোটারদের আস্থা হারিয়েছে বলে মনে করেন তিনি। আর আবল তাবল না বলে দল গোছাতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিপুল বিজয় প্রমাণ করে জনগণ উগ্র সাম্প্রদায়িকতাকে তোষণ ও পোষণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একজন বিএনপির কাউন্সিলর নিহতের ঘটনা আমরা মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। নির্বাচনকালে কোথাও নির্বাচনকালীন সহিংসতা, কোনো প্রাণহানি হয়নি, অথচ নির্বাচন ও উত্তর সংঘর্ষে একজন কাউন্সিলর প্রার্থী প্রাণ হারিয়েছেন। সেজন্য আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই, এই শাস্তিযোগ্য অপরাধ বিচারের আওতায় আনা হবে এবং রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধীদের ছাড় দেওয়া হবে না। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য অযৌক্তিক। এই নির্বাচনের পর যে বক্তব্য বিএনপি মহাসচিব দিয়েছেন, এটি বিএনপির মহাসচিবের দেওয়াটাই স্বাভাবিক। তারা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তাদের মুখ রক্ষার জন্য বিএনপি যে বক্তব্য দিয়েছে, এটি আসলে তাদের মুখ রক্ষার জন্য এই বক্তব্য। তারা যে জনগণ কর্তৃক প্রচণ্ডভাবে প্রত্যাখ্যাত হয়েছে প্রথম দফা নির্বাচনে এবং দ্বিতীয় দফা নির্বাচনে, সেই কারণে তাদের দুর্বলতা ঢাকার জন্য তারা এই বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। বাংলাদেশে উগ্রবাদের উত্থান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী দেয়া বক্তব্যের সমালোচনাও করেন তথ্যমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, সবশেষ পৌরসভা নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে ক্ষমতাসীনরা। রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সহ নানা কর্মসূচি ঘোষণা করা হয় এ সময়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, অথচ সিইসি নুরুল হুদার নেতৃত্বে যে কমিশন, সেই কমিশনের অধীনে আজ পর্যন্ত একটাও নির্বাচনও সুষ্ঠু হয়নি। নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশন সরকারের ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে। বরাবরের মতোই শনিবারের পৌরসভার নির্বাচনগুলোতে সরকার দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল অত্যন্ত নির্লজ্জ। প্রার্থীদের প্রচারণায় মুখর চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে উত্তাপ, হামলা, ধাওয়া, পাল্টা ধাওয়া এবং পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রতিদ্বন্দ্বী বড় দুই দলের প্রার্থীরা। পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলী আকবর। অভিযোগ পাল্টা অভিযোগে বেশ জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। নির্বাচনী আমেজে সরগরম বন্দর নগরী। সোমবার নগরীর বহদ্দারহাট সহ বেশ কটি এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, অভিযোগ করা ছাড়া বিএনপির মূলত এখন কোনো কাজ নেই। নির্বাচিত হলে চট্টগ্রামকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিদিন রাত্রে বসে একটা প্রোগ্রাম সেট করে, কালকে কি অভিযোগ দেবে, পরশু কি অভিযোগ দেবে, তারপরের দিন কি অভিযোগ দেবে, এরকম অভিযোগ। কারণ ওরা 12টা বছরেই ওদের একটা অভ্যাসে পরিণত হতে অভিযোগ অভিযোগ অভিযোগ।
এদিকে নগরীর পাঁচলাইশ, বহদ্দারহাট ও মুরাদপুর এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন, নিশ্চিত পরাজয় জেনে সন্ত্রাসের উপর ভর করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। সন্ত্রাসীদের উপর ভর করে যারা রাজনীতি করে নিশ্চিত পরাজয় মনে করে তারা সন্ত্রাসীদের উপর ভর করে। আমরা জনগণের উপর বিশ্বাসী, চট্টগ্রামবাসীর উপর বিশ্বাসী। চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে চাই। একটি সুন্দর চট্টগ্রাম আমরা উপহার দিতে চাই। প্রার্থীদের সাথে প্রচারণায় যোগ দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও। পর্যায়ক্রমে দিনে দিনে যত নির্বাচনের দিন ঘনিয়ে আসছেন তত প্রচারণা বাড়ছে এবং প্রচারণার সাথে সংঘর্ষের অবস্থানও সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে, যে সমস্ত সন্ত্রাসীরা সন্ত্রাস করছে তাদেরকে অতি শীঘ্র গ্রেপ্তার করা হোক। 27 জানুয়ারি ইভিএমের মাধ্যমে নেওয়া হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট। বাংলাভিশন নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি রেজিমেন্টের মাধ্যমে ক্ষমতা দখল করে বসে আছে। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু আরও বলেন, তাদের কাজ হলো ভোট চুরি করা। দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে আওয়ামী লীগ বের হয়ে আসতে পারবে না। জনগণের সমর্থন নিয়ে এগিয়ে গেলে সিটি নির্বাচনে নিশ্চিতভাবে বিএনপির সফলতা আসবে বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের সমর্থনে এই সভার আয়োজন করা হয়। আজকে কোনো রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশের ক্ষমতায় নাই, একটা রেজিম ক্ষমতা দখল করে বসে আছে। এই নির্বাচনের যে প্রজেক্ট, এটা হচ্ছে এই রেজিমের তৈরি একটা প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ হচ্ছে যে ভোট চুরি করা। এই প্রজেক্টের কাজ হচ্ছে জনগণকে তাদের ভোট থেকে বঞ্চিত করা। আমাদেরকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ভোটের ফলাফল হতে না আসা পর্যন্ত। মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক বিভ্রান্তি ছড়াতে ও সময় ক্ষেপণ করতে পারে এমন ধারণা আন্তর্জাতিক সম্পর্ক ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞদের। এজন্য বাংলাদেশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। প্রত্যাবাসন ফলপ্রসূ করতে বাংলাদেশকে কঠোর অবস্থান নেয়ার পরামর্শ তার। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দেলওয়ার হোসেন এই বৈঠককে একটি বড় সুযোগ হিসেবে দেখছেন। প্রত্যাবাসনে ইতিবাচক ফলাফল আসবে বলে আশাবাদী তিনি। দীর্ঘদিন থেমে থাকার পর আবারও শুরু হতে যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনা। এবার চীনের মধ্যস্থতায় পররাষ্ট্র সচিব পর্যায়ে বাংলাদেশ, চীন, মিয়ানমার ত্রিপক্ষীয় বৈঠক হবে চলতি মাসের 19 তারিখ। ঢাকায় হতে যাওয়া এই বৈঠক নিয়ে আশাবাদী পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগেভাগেই বাংলাদেশকে কৌশলী ভূমিকা নিতে হবে, যাতে মিয়ানমার বৈঠককে সময় ক্ষেপণের সুযোগ হিসেবে নিতে না পারে। আলাপ যদি শুরু হয়, সেটা বাংলাদেশ সেটার ব্যাপারে কিছুটা সচেতন থাকা দরকার, সতর্ক থাকা দরকার যে এটি এই প্রক্রিয়াকে, বিশেষ করে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়াকে বিলম্বিত করার একটি তারা কিনা সেটি লক্ষ্য রাখা দরকার। সেক্ষেত্রে বাংলাদেশ যেটা করতে পারে যে কিছুটা কঠোর অবস্থান নিতে পারে। একটি দীর্ঘস্থায়ী সমাধানের বিষয় তো থাকবেই, কিন্তু তাদের মিয়ানমারে ফিরে যাওয়ার যে বিষয়টি, অর্থাৎ প্রত্যাবাসনের বিষয়টি, যেটি নিয়ে চীন সহ বিশ্বের সকল পক্ষই কিন্তু এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করছে এবং আমরাও মনে করি যে এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও সেই কথাটি উচ্চারিত হবে আমি মনে করি। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর যেন কোনোভাবেই সংকটের সমাধান হিসেবে মিয়ানমার না মনে করে তা নিশ্চিত করতে হবে বলে জানান তারা। আমরা আশা করব চীন যথাযথ চাপ প্রয়োগ করবে মিয়ানমারের উপরে। অতীতে মিয়ানমার যে আচরণ করেছে, তাদের আচরণের মধ্যে যে ডিফায়েন্স এবং তারা যেভাবে অস্বীকার করেছে, সেই কাজটি তারা আর করবে না এবং মিয়ানমারের এক ধরনের সদিচ্ছার প্রকাশ ঘটবে। এটিকে এমনভাবে প্রক্রিয়াটা না হয় যে ভাষাঞ্চলের একদিকে প্রক্রিয়া চলছে, সেটার উপরে যদি তারা জোর দেয় এবং সেই দিক থেকে যদি তারা বলে যে বাংলাদেশ তো আসলে সমাধানের একটা পথ খুঁজছে, বিশেষ করে তাদেরকে আত্মীকরণের প্রক্রিয়ায়, সেই ব্যাপারেও বাংলাদেশের একটা সতর্ক অবস্থান থাকা দরকার। এখানে আত্মীকরণ নয়, তাদের যে স্থানান্তরটা হচ্ছে এটি একটি সাময়িক সমাধান হিসেবে দেখা হচ্ছে, কারণ এখানে আলটিমেটলি সমাধানটি মিয়ানমারকে নিতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাবাসন দ্রুত করতে মিয়ানমারের উপর চাপ বজায় রাখার কৌশল নিতে হবে বাংলাদেশকে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রপ্তানি আয় কমছেই। সবশেষ গেল ডিসেম্বরে আগের তুলনায় রপ্তানি কমেছে 6%-র বেশি। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ইউরোপ জুড়ে তাণ্ডবের কারণে উদ্বেগজনক হারে কমছে তৈরি পোশাক ও চামড়া সহ বিভিন্ন পণ্যের রপ্তানি। সংকট কাটিয়ে উঠতে নতুন প্রণোদনার পাশাপাশি পুরনো অর্থ পরিশোধে আরও অন্তত 1 বছর সময় চান পোশাক শিল্পের উদ্যোক্তারা। মহামারীর দ্বিতীয় ঢেউয়ের আঘাতে যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে কমছে তৈরি পোশাকের চাহিদা। ডিসেম্বরে নিটোয়ার পণ্য রপ্তানিতে কিছুটা প্রবৃদ্ধি হলেও ওভেন সহ অন্যান্য পোশাকের রপ্তানি কমেছে 10%। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিও কমেছে 10 থেকে 16% পর্যন্ত। এর উপর রপ্তানি আদেশেও চলছে ভাটার টান। যেখানে আমার 70% এক্সপোর্ট ডেস্টিনেশন, সেখানে যদি টোটাল ইউরোপিয়ান কান্ট্রিগুলি যদি লকডাউনে থাকে, তাহলে আমার এক্সপোর্টের অবস্থা কি দাঁড়াবে আগামী দিনগুলিতে? এটা খুব সহজেই অনুমেয়। ম্যাক্সিমাম জায়গায় যে স্টোরগুলি, যে বড় বড় যে ব্র্যান্ড বায়ার যারা আমাদের থেকে মাল নিত, তাদের স্টোরগুলি কিন্তু বন্ধ। তো ফলে তারা কিন্তু অর্ডার প্রকিউরমেন্ট কিন্তু এখন কমিয়ে দিয়েছে। সামনের দিনগুলিতে কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকেই যাচ্ছে। এমনিতে চামড়ার গ্রোথ কিন্তু গত 3-4 বছর যাবৎ ডাউন ট্রেন্ড ছিল। পরিবেশ অব্যবস্থাপনার কারণেও কিন্তু আমাদের চামড়ার রপ্তানি অনেকাংশ কমেছিল। তার উপরে মরার উপরে খাড়াগা হলো কোভিড-19। জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন এবং আপনার ইউরোপীয় ইউনিয়ন, এইখানে জার্মানি এবং ইটালিতেও আপনার লকডাউন চলছে, স্পেনের লকডাউন চলছে, যার কারণে কিন্তু আপনার ওইসব দেশের অর্ডারগুলো আমাদের এখানে আসছে না। উদ্যোক্তারা জানিয়েছেন, ভাইরাস আতঙ্কের পরও অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল রপ্তানি খাত, কিন্তু নতুন করে রপ্তানি আদেশ কমার যে আঘাত এখন চলছে তা সামলানো কঠিন। গভর্নমেন্ট সাপোর্ট অবশ্যই দরকার, বিশেষত যে পলিসি সাপোর্ট বলেন বা যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আমাদেরকে যে ইন্ডাস্ট্রিগুলোকে ক্লাসিফাইড করে রেখেছে সেগুলোকে পুনরায় ঋণ দিয়ে আপনার সচল করা, এবং পাশাপাশি সরকারের প্রণোদনা প্যাকেজগুলো মালিকদের ক্ষেত্রে হোক বা শ্রমিকদের ক্ষেত্রে এই প্রণোদনা প্যাকেজগুলো অবশ্যই আপনার সরকারের এই শিল্পে দেওয়া উচিত। ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়েছে, অপরদিকে বায়ার আমাকে 10 to 15%, কোথাও 20% প্রাইস কমিয়ে দিয়েছে। তাহলে আমার পক্ষে অতিরিক্ত আর্ন করে এই ইনস্টলমেন্ট দেওয়ার সুযোগটা কোথায়? কোনো সুযোগ নেই। অনিশ্চয়তা কাটাতে সবচেয়ে বেশি হোঁচট খাওয়া রপ্তানি শিল্পের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান উদ্যোক্তাদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অপচয় রোধে সরকারি অর্থ সাবধানে খরচ করার নির্দেশ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। একই সাথে প্রয়োজন ছাড়া প্রিন্টিং আর পাবলিকেশনের পাশাপাশি স্টেশনারি সামগ্রীর মতো পণ্য আগেভাগে না কেনারও পরামর্শ দেন তিনি। আগামী 25 থেকে 31 অক্টোবর পর্যন্ত হতে যাওয়া ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই পরামর্শ দেন পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান, করোনার কারণে মানুষ ও বাড়ি গণনার কার্যক্রম 10 মাস পিছিয়ে গেছে। যথাযথ উন্নয়নে নির্ভুল পরিসংখ্যান জরুরি উল্লেখ করে কর্মকর্তা কর্মচারীদের মাঠ পর্যায়ে সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ দেন তিনি জানান, জনশুমারি ও গৃহ গণনা কার্যক্রমে এবার 1761 কোটি টাকা খরচ হবে। মাথাপিছু হিসাবে এই অর্থ খুব বেশি না হলেও অর্থ খরচের সময় আরও বেশি সতর্কতার পরামর্শ দেন তিনি। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মোস্তফা মার্ট ও আলমাস সুপার শপের বিরুদ্ধে অভিযান চালিয়ে উভয় প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা করে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে লালবাগে ভেজাল কসমেটিক্স সামগ্রীর কারখানায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। বিউটি ক্রিম ও গ্লিসারিন তৈরিতে লালবাগের একটি প্রতিষ্ঠান ব্যবহার করত ক্ষতিকারক সব কেমিক্যাল। নোংরা পরিবেশের পাশাপাশি নিয়ম অনুযায়ী ছিল না কোনো কেমিস্ট। বিএসটিআর লাইসেন্স থাকলেও সেটি মেয়াদ উত্তীর্ণ। বিপাশা স্পট ক্রিম ও এলিন গ্লিসারিন নামে তৈরি এ ভেজাল ও মানহীন কসমেটিক্স পণ্য ছড়িয়ে পড়ত শহরের বিপণী বিতান থেকে গ্রামাঞ্চলে। গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপরাধের মাত্রা বেশি হয় মামলা করা হয় বিশেষ ক্ষমতা আইনে। অত্র প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ নাজিম উদ্দিন, তার সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছে কিন্তু উনি এখানে আসেন নাই। না আসার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ নাসের নামে একজন এবং কারিগর মোহাম্মদ আনোয়ার শেখ, তাকে আমরা এখানে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই অপরাধের মাত্রা এতই গুরুতর যে তাদের আরও আমরা মনে করি যে ভ্রাম্যমাণ আদালতের যে ক্ষমতা আছে তার থেকেও বেশি সাজা বা দণ্ড প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আপনার 1974 সালে যে বিশেষ ক্ষমতা আইন আছে সেই আইন অনুযায়ী
আমরা মামলা দায়ের করব। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বারবার সতর্ক করলেও নিয়ম লঙ্ঘন করে বিদেশি পণ্য বিক্রি করত রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মোস্তফা মার্ট ও আলমাস সুপার শপ। কয়েকটি পণ্যে ছিল না উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ। আমদানিকৃত কসমেটিক্সে ছিল না বাজারজাতকারী প্রতিষ্ঠানের কোনো ধরনের তথ্য। আর্থিক জরিমানা করা হয় উভয় প্রতিষ্ঠানকে। আলমাস এবং মোস্তফা মার্ট সেখানে তদারকি সম্পন্ন হয়েছে এবং দুটোকেই আমাদের যে বিএসটি আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন তারা লঙ্ঘন করায় তাদেরকে 1 লক্ষ করে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা যায়। যারা ম্যানেজারিয়াল পোস্টে আছেন তাদের অবশ্যই যে মোড়ক লাগানো এটি অবশ্যই মানতে হবে। অন্য ব্যাখ্যা দিয়ে লাভ নাই, তারা অনেক ব্যাখ্যা দিচ্ছেন। এছাড়াও মানহীন খাবার পরিবেশনের অভিযোগে 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রত্যেককে জরিমানা করা হয় 20,000 টাকা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হটলাইন চালু করেছে র্যাব। এই হটলাইনের মাধ্যমে পলাতক জঙ্গিরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছেন, যেসব জঙ্গি ফৌজদারি কোনো অপরাধের সঙ্গে এখনও পর্যন্ত সম্পৃক্ততা নেই, তারা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে র্যাবের সাথে মেইলে যোগাযোগ করলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। ফৌজদারি কোনো অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে তারাও আবেদন করতে পারবেন, তবে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আসতে হবে। রাজধানীর সড়কে আবারও প্রাণ গেল চাকরিজীবী তরুণ দম্পতি আকাশ ও মিতুর। মোটরসাইকেল আরোহী দুজনকে চাপা দেয় আজমেরি নামে একটি বাস। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। আকাশ ও মিতু রেখে গেছেন তাদের একমাত্র সন্তান 4 বছরের আঞ্জুমানকে। প্রিয়জনকে হারিয়ে এভাবেই বিলাপ করছেন স্বজনরা, শাস্তি চান দায়ীদের। আকাশ ইকবাল ও তার স্ত্রী মিতু দুজনই চাকরি করতেন প্রাইভেট কোম্পানিতে। প্রতিদিনের মতো সোমবার সকালেও মোটরসাইকেলে একসাথে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন তারা। কিন্তু বিমানবন্দর সড়কে বেপরোয়া গতির আজমেরি পরিবহন চাপা দেয় তাদের। প্রতিদিনই অফিসে যাওয়ার সময় সকালবেলা ওর মেয়েরে দিয়ে বাসায় ওর আম্মুর কাছে দেওয়া যায়, আমাদের কাছে দেওয়া যায়। আজকে সকালবেলা একই রকম দিয়ে গেছে, ওর মেয়েরে দিয়ে গেছে। ওর হাজব্যান্ড মোটরসাইকেলে গেছে, পিছন থেকে এই মোটরসাইকেল সে মোটরসাইকেল চালা যাচ্ছে, পিছন থেকে এই বেপরোয়া বাস এসে তাকে মেরে দিয়েছে। বছর 6 আগে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন আকাশ ও মিতু। না ফেরার দেশে তারা চলে গেলেও রেখে গেছেন 4 বছরের সন্তান আঞ্জুমানকে। তখন আমার ছোট ননদ উঠে আসে কইতাছে, কি রে মিতুরা কই? আমি কই যে অফিসে গেল। কতক্ষণ আগে গেছে? আমি ঘন্টাখানে কইব। ঘরে ফোন দিয়েছে, ওরা বালা আসেনি। কি আরে বালা থাকতো না পাগল, আমার সামনে দিন হপাই গেল। আমি আবার মোবাইলটা ঘরে চার্জে থুয়ে গেছি আমারটা। ওখানে এর মধ্যে ই করে দেখ, এই শিগগিরি দেখি যে সবাই হইতেছে যে মৃত্যু আকাশ নাই। আমার কোথায় গেছে বলে দাও? অফিসে। হ্যাঁ বলে দাও, মুখে বলো অফিসে। বাবা 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 কোথায় গেছে? বাসটি জব্দ করা হলেও পলাতক রয়েছে ঘাতক চালক। যে দুজন মারা গেছে আমরা জানতে পেরেছি যে ওনারা স্বামী স্ত্রী ছিলেন। ওনারা দুজনে গুলশানের 2টা প্রতিষ্ঠানে, একজন ওনার হাজব্যান্ড একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আর মেয়েটা একটা হোটেলে কাজ করতেন। রাজধানীর বিমানবন্দর সড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় সাধারণ মানুষের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। লালমনিরহাটে ট্রাক চাপায় 1 এসআই সহ 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জ ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আরও 3 জন নিহত হয়েছেন। বিকেলে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের হাতিবান্দার খানের বাজারে পাথর বোঝাই ট্রাকের চাপায় হাতিবান্দা থানা ডিবি পুলিশের এসআই আব্দুল মতিন ও সিপাহী হাজি মুজিবুল হক নিহত হন। পুলিশ জানায়, বুড়িমারি থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে সোমবার সকালে হবিগঞ্জের মাধবপুর ও লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন এনজিও কর্মী কেরামত আলী ও আলম মিয়া। এছাড়া কুমিল্লায় 2 মোটরসাইকেলের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। চুয়াডাঙ্গায় আলম সাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল মাসুম ও লিভা খাতুন নামে 1 দম্পতি
নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার হাতিকাটা বাজারে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমান প্রেক্ষিতে মাদকাসক্তি নিরাময়ে পুনর্বাসন ও কেন্দ্রগুলোর এক হয়ে কাজ করা উচিত, এ বিষয়ে আরও উন্নত কারিকুলাম তৈরির ওপরও জোর দিয়েছেন আলোচকরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষিতে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে আলোচনায় তারা বলেন, এই চিকিৎসা নিয়ে বর্তমানে দেশে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ নেই, অথচ এটি আরও বিজ্ঞানসম্মত করা উচিত। এর সাথে জড়িতদের আরও আন্তরিক হয়ে কাজ করার উপর জোর দেন আলোচকরা। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক পুলিশ কর্মকর্তা মৃত্যুর ঘটনায় এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এ থেকে বেরিয়ে আসতে আরও বিজ্ঞানসম্মত উপায়ে চিকিৎসার উপর জোর দেন আলোচকরা। কর্মস্থলে নিরাপত্তা পেনশন স্কিম, রেশনিং ব্যবস্থা চালু, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান সহ 12টি দাবি পূরণের আহ্বান জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব। নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ থেকে সব দাবি জানান ইনসাব নেতারা। সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, বর্তমানে দেশের অন্যতম প্রধান শিল্প হচ্ছে নির্মাণ শিল্প। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ও প্রবাসী শ্রমিক সহ 80 লাখের বেশি শ্রমিক এই সেক্টরে কাজ করছেন। কাজ করতে গিয়ে অনেকে আহত হন, অনেক সময় প্রাণও হারান। তারা বলেন, মজুরি বৈষম্যের ফলে শ্রমিকদের কষ্টকর জীবনযাপনও করতে হচ্ছে। এখন থেকে আকিজ মোটরসের 8টি পিলারের সব পণ্য বাজারজাত করবে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালি। এই নিয়ে সোমবার রাজধানীর একটি হোটেলে 2টি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে আকিজ মোটরসের প্রধান নির্বাহী শেখ আমিন উদ্দিন, জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড ক্রিয়েটিভ মোহাম্মদ সাইফুল আলম জামিল, হেড অফ গ্যারেজ ইকুইপমেন্ট হাবিবুর রহমান, হেড অফ অ্যাকাউন্টস মোহাম্মদ সাইদুল ইসলাম ও হেড অফ HR অ্যান্ড অ্যাডমিন সিদ্ধার্থ সরকার ও মাঝার আলী হিমু। আর ইভ্যালির পক্ষে ছিলেন কো-ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান শামিমা নাসরিন, ফাউন্ডার অ্যান্ড CEO মোহাম্মদ রাসেল, SK তানভীর আহমেদ ও মেহেদি হাসান। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ভারত থেকে বুধবার আসছে 20 লাখ ডোজ করোনার টিকা। আরও অনেক উৎপাদনকারীর সাথে চলছে যোগাযোগ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সংসদের একাদশ অধিবেশন শুরু, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্রশংসা। সিরাজগঞ্জে বিএনপির কাউন্সিলর তরিকুল হত্যায় একজন গ্রেফতার, লাপাত্তা প্রধান আসামির শাহাদাত। রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের ছাড় নয়, বলেছেন কাদের। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক কালক্ষেপণের কৌশল নিতে পারে মিয়ানমার, মনে করেন বিশেষজ্ঞরা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।